নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকের বিষয় আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলন সফল নাকি ব্যর্থ। গতকাল 18ই ফেব্রুয়ারি শেষ হলো আওয়ামী লীগ নেতৃত্বের ঘোষিত এবারের প্রতিবাদ কর্মসূচি। শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি জনসচেতনতা অভিযান দিয়ে, শেষ হলো 18ই ফেব্রুয়ারি হরতাল দিয়ে। এর মধ্যে আরও অনেক প্রোগ্রাম ছিল। 1 ফেব্রুয়ারি কিছুটা হলেও নড়াচড়া লক্ষ্য করেছিলাম কর্মী সমর্থকদের মধ্যে। কয়েকটি জায়গায় রীতিমতো উদ্দীপনাও দেখেছি। তারপর খুব দ্রুত ঝিমিয়ে পড়ে উদ্যম এবং গতকাল যে হরতালের ডাক ছিল দেশ জুড়ে, সেটা মোটামুটি ফ্লপ বলা যায়, অন্তত আন্দোলনের ভাগিদারির দিক দিয়ে। এটা আদৌ অস্বাভাবিক নয়, বরং আমি তো বলবো এটাই হওয়ার ছিল। কেন হওয়ার ছিল এমনটা? কারণ দেশে আইনের শাসন না থাকলে, নিরপেক্ষ প্রশাসন না থাকলে, গণতান্ত্রিক পরিমণ্ডল না থাকলে কোনো গণতান্ত্রিক আন্দোলনই সফল হতে পারে না। সে বাংলাদেশ কেন, পৃথিবীর সর্বত্র এক দৃশ্য। আর এই আইনের শাসন, নিরপেক্ষ প্রশাসন, গণতান্ত্রিক পরিমণ্ডল বাংলাদেশে আছে, এটা যারা বলবে তাদের অন্তত আমি বিশ্লেষক বলে মানতে পারবো না। এই যেখানে পরিস্থিতি, গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে মরে গেছে, প্রশাসনিক নিরপেক্ষতা যেখানে কণামাত্র নেই, দেশ যেখানে চলে গেছে গুন্ডা, বদমায়েশ, ডাকাত, এবং সেই ডাকাতদের মধ্যে আবার নিরাপত্তা রক্ষীরাও রয়েছে, দেশের নিরাপত্তা বাহিনীও রয়েছে, সেখানে গণতান্ত্রিক পথে কোনো আন্দোলন সফল হতে পারে না। সাধারণ মানুষ তো গুন্ডা নয় যে গুন্ডাদের বিরুদ্ধে পাল্টা গুন্ডামি করতে তারা প্রকাশ্যে নামবে। সেটাই হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের এই আন্দোলনে। সুতরাং লীগের কর্মসূচি কোনো ছাপ ফেলতে পারেনি, অতএব ব্যর্থ বলছেন অনেকেই। কিন্তু সত্যি কি ব্যর্থ? আমি সেটা কিন্তু মনে করি না। এই আন্দোলন যে অন্তর্বর্তী সরকারের ভিত ধরে নাড়া দিয়েছে সেটা কিন্তু স্পষ্ট। নইলে অপারেশন ডেভিল হান্ট চালু করতে বাধ্য হতো না ডক্টর ইউনূসের সরকার। আর এই ডেভিল হান্ট ইউনূস সরকারের চরিত্র খুব ভালোভাবে উলঙ্গ করে দিয়েছে, দেশের সামনে তো বটেই, বিদেশেও। আন্দোলনের এই প্রাপ্তি কিছুটাই একদমই কম নয়। দমন পীড়নের বিরুদ্ধে গাজীপুরের মানুষের জেগে ওঠা, সেটা কি দেশের মানুষের কাছে মূল্যহীন? সময় একদিন প্রমাণ দেবে এর মূল্য কতটা। সুতরাং আওয়ামী লীগের এই কর্মসূচি বড়সড় তরঙ্গ না তুলতে পারলেও নিশ্চিতভাবে জনগণের অন্তরে ঢেউ তুলেছে, এবং এটাই এই আন্দোলনের সার্থকতা। গতকাল এবং আজ বাংলাদেশের বেশ কিছু নিউজ চ্যানেলে দেখলাম বিশ্লেষকরা, নির্বাচনী বিশেষজ্ঞ বলে যারা নিজেদের বলেন, তারা এই সিদ্ধান্তে এসেছেন যে আওয়ামী লীগ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এই দলের ঘুরে দাঁড়াবার সম্ভাবনা অন্তত বেশ কিছু বছরের জন্যে। আবার অনেকে বলেছেন যে তাদের নাকি সম্ভাবনা একদমই নেই। এর কারণ হিসেবে বেশ কিছু তারা আবার উদাহরণ দিলেন নিজেদের মতটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে। আমরা সেই উদাহরণগুলো নিয়ে কিছু কথা বলবো। অনেকেই এই সিদ্ধান্তে এসেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের কয়েক দশকের ইতিহাসে দেখা গেছে দল অবলুপ্তিতে যেতে যেতে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আগে দাঁড়ালেও এবার নাকি তারা পারবে না, এবার ঘুরে দাঁড়াবার সম্ভাবনা নেই। তারা বলছেন 1975-এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, বাবা গিয়েছিল দল শেষ, ঘুরে দাঁড়াতো 21 বছর লেগেছিল ঘুরে দাঁড়াতে। আরে 21 বছর আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দল, তা আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, বিএনপি গণতান্ত্রিক দল, এরা গণতন্ত্রের ওপর ভোটে দাঁড়িয়ে নির্বাচনে জিতবে। এরা তো
ওই যারা ক্ষমতা দখল করছে, যেসব ওই ক্যান্টনমেন্টের সেনা বা নেতারা, তারা যদি ক্ষমতা দখল করে, সেইভাবেই তো চলেছে। তাহলে 21 বছর তো ওর জন্যই লেগেছিল। কিন্তু এবার নাকি 21 বছরও আওয়ামী লীগ পারবে না, এমনকি কখনোই পারবে না, এটাই অনেকের বক্তব্য। কারণ এবারের পরিস্থিতি ভিন্ন। কেন ভিন্ন? কারণ শেখ হাসিনার দোষের শেষ নাই। তিনি ফ্যাসিস্ট, তিনি দুর্নীতিবাজ, তিনি আন্দোলন দমন করতে বহু হত্যা করেছেন, বহু বহু অভিযোগ তার বিরুদ্ধে। এগুলো কোনোটাই প্রমাণিত নয়, তবু সবাই ধরে নিয়েছেন সব অভিযোগ সত্যি। আবার এই নিয়ে প্রশ্ন করলে বলবেন, তিনি আসুন না এখানে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান। বাংলাদেশে কি এখন বিচার আছে? বিচার না বিচারের নামে প্রহসন। নইলে 700 কোটি টাকার মতো ওই নিজের দেনা কেমন ক্ষমতায় বসে কেমন ঠিক করে নিলেন দেখুন আমাদের মোহাম্মদ ইউনূস। সুতরাং অভিযোগ সত্যি হওয়ার সপক্ষে এইসব রাজনৈতিক বিশ্লেষকরা তারা তুলে ধরছেন, তারা জানেন যে দেশের বিচার ব্যবস্থা তো ঠিক নেই, সুতরাং তারা তুলে ধরছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টকে। গত কয়েক মাস ধরে দলকে নিষিদ্ধ করার যে চেষ্টা চলছে, সেটা তুলেও অনেকের বক্তব্য, নিষিদ্ধ হয়ে গেলে দল ঘুরে দাঁড়াবেটা কি করে? সুতরাং এক কথায় পরিস্থিতি এবার ভিন্ন, আর সেজন্য আওয়ামী লীগ শেষ, হাসিনার শেষ। এই থিসিস জোরালো করতে অনেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দলের বিরুদ্ধে তোলা এক গাদা অভিযোগের কথাও বলছেন। দলের কর্মীরা নাকি বলছে দল দুর্নীতিবাজদের দখলে চলে গিয়েছে, সৎ কর্মীরা উপেক্ষিত। হতেই পারে, এক দলের সবাই যে একেবারে ধোয়া তুলসী পাতা তা তো নয়, তেমন হতেই পারে না। হয়তো আওয়ামী লীগে তার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, এটা নিয়ে কোনো বলার কথা নেই। কিংবা তারা আবার নাকি বলছেন চুপি চুপি চলে গেলেন নেত্রী, মানে ভারতে চলে এলেন, সাধারণ কর্মী বা ছোট মাঝারি নেতাদের আমাদের কিছু বলে গেলেন না, আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেলেন। কিংবা ঘরের খবর এটাও বলছেন এই যে আন্দোলনের ডাক নাকি দেওয়া ঠিক হয়নি, তারা বলছেন ঘরের খবর না রেখে বিদেশে বসে পালিয়ে থাকা নেতা নেত্রীরা তারা নাকি আন্দোলনের ডাক দিচ্ছেন, এবং এই ডাক দেওয়াটা বোকামি, এতে নাকি দল হাসির খোরাক হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় কেউ বেরোচ্ছে না, মাঠে কেউ নামছে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের ছবি, শেখ হাসিনার ছবি, এগুলো খারাপ করার উদ্দেশ্যে। এবং যারা এটা বলছে তাদের কজন আওয়ামী লীগের লোক আমার সন্দেহ। যারা এটা বলেন তারা কি একবার যদি ধরি যে আওয়ামী লীগের কর্মী কেউ এটা বলেছেন, তারা কি এটা ভেবে দেখবেন? আগে ভাগে সবাইকে জানিয়ে যেতে হলে শেখ হাসিনা কি আদৌ চলে যেতে পারতেন, দেশ ছাড়তে পারতেন না? ওখানেই সেদিন তার মৃত্যু হতো, তার তিনি নিহত হতেন। আওয়ামী লীগের কর্মী যদি কথা বলেন যে তিনি আমাদের না জানিয়ে চলে গিয়েছেন, বোকার মতো কথা। অবশ্যই বলবো বোকার মতো কথা। কি পরিস্থিতিতে তিনি পালিয়েছিলেন আমিও পর্যন্ত তার ভিডিও করেছি, আপনাদের সামনে জানিয়েছি কিভাবে 5ই আগস্ট তিনি পালিয়েছিলেন। আন্দোলনের ডাক দেওয়ার সমালোচনা যারা করছেন তারা বলুন যে তারা কি কোনো বিকল্প প্রোগ্রাম দিতে পারবেন? আন্দোলন ছাড়া তিনি কি বলবেন তাহলে চুপ করে বসে থাকে এটাই নিয়ম, এটা থাকলেই ভালো? আন্দোলনের ডাক যদি নেত্রী না দিতেন, কিংবা আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছেন তারা যদি এই ডাক না দিতেন, তাহলে এরাই আবার বলতেন যে পার্টির কোনো প্রোগ্রাম নেই। কেন? পার্টির প্রোগ্রাম থাকা তো উচিত ছিল, এসব কথা তারাই বলতেন। এবার হাসিনার দুর্নীতির প্রসঙ্গ নিয়ে দুটো কথা। সব দলেই কম বেশি দুর্নীতি থাকে, আর আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একটু বেশি পরিমাণেই দুর্নীতি। ভারতের মনমোহন সিংয়ের কথা ভাবুন তো, তার বিরুদ্ধে চুরির অভিযোগ তার অতি বড় শত্রুও করতে পারবেন না, কিন্তু তার সরকারের পতনের মূল কারণ তার সহকর্মীদের বিপুল দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি থাকলেই যে সব কিছু নেত্রীর ঘাড়ে গিয়ে পড়বে তার কোনো মানে নেই। আবার দেখুন রাজীব গান্ধী, জওহরলাল নেহরু,
এরা এদের বিপুল সম্পত্তি করে রেখে দিয়ে গেছেন, তারপরেও তারা জনগণের সম্মানের পাত্র। হাসিনা আর্থিক দুর্নীতি করেছেন বলে যারা আকাশ বাতাস ফাটাচ্ছেন তারা দুর্নীতিবাজ মোহাম্মদ ইউনূসের হয়ে গলা ফাটাচ্ছেন কি করে একবার বলবেন? 50টার মতো সেল কোম্পানি খুলে কিভাবে গ্রামীণ ব্যাংকের বিপুল পরিমাণ বিদেশি ডোনেশনের টাকা তিনি তছরূপ করেছেন, নিজের অ্যাকাউন্টে পাঠিয়েছেন, সেটা তো প্রমাণিত সত্য। সুতরাং দুর্নীতির দায় হাসিনার ওপর চাপিয়ে যারা বলছেন আর তিনি ফিরবেন না, তারা মিথ্যে কথা বলছেন, তারা একটা বিশেষ গোষ্ঠীর দলের হয়ে কথা বলছেন। এবার ফ্যাসিস্ট বিশ্লেষণ নিয়ে দুটো কথা বলি। ফ্যাসিস্ট বিরাট বড় বিশ্লেষণ হাসিনার। ফ্যাসিস্টের প্রধানতম লক্ষণটা কি জানেন? যে স্বৈরাচারী শাসকরা দেশ থেকে কমিউনিজম উদ্ধার করতে চায় তাদেরকে বলা হয় ফ্যাসিস্ট। তার জন্যে মুসোলিনি হয়েছিলেন ফ্যাসিস্ট। হিটলার ফ্যাসিস্ট নন, হিটলার নাজি, নাৎসি। হাসিনা তেমন করেছেন বলে কি কেউ শুনেছেন? তিনি কি দেশ থেকে কমিউনিস্টদের মেরে তাড়াবার চেষ্টা করেছেন? তাহলে কি ফ্যাসিস্টের পরিচয় পাল্টে গেছে? যদি আমি তো শুনিনি, তাহলে তো অফিসের বস, বাড়ির কর্তা, দেশ জুড়ে প্রত্যেক বাড়িতে একজন করে ফ্যাসিস্ট থাকে। এবার ফ্যাসিজমের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন, এরকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বা বিপ্লব ইতিপূর্বে কখনো হয়নি বাংলাদেশে, এবার হয়েছে। এবারের পরিস্থিতি এতটা ভিন্ন বলে আওয়ামী লীগের আমলে এটা হয়েছে বলে আওয়ামী লীগ আর ফিরবে না, এটাও আবার বলছেন। যে পণ্ডিতরা এটা বলছেন তারা সেই আগস্টের ন্যারেটিভে বসে আছেন, অথবা তারা ইচ্ছা করে মনে রাখেননি স্বয়ং প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে আসা মেটিকুলাসলি ডিজাইন তত্ত্ব। আসলে আগস্টের অভ্যুত্থান কোনো গণ আন্দোলন নয়, কোনো গণ অভ্যুত্থান নয়, কোনো বিপ্লব নয়। এটা হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র ছিল। আসলে সেটা, এই যে ষড়যন্ত্র ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এখন বিদেশে আমেরিকার একেবারে হোয়াইট হাউসের ভেতর থেকে খবর বেরিয়ে আসছে যে এটা কারা করেছিল, কিভাবে করিয়েছিল। এরপরেও যারা বলবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিপ্লব হয়েছিল, তারা নিজেরাই ষড়যন্ত্রের অংশ, এবং বিপ্লব কাকে বলে তারা জানেন না। একদল বিশ্লেষক আরেকটি তত্ত্ব ভাসাচ্ছেন বাজারে, সেটা হলো হাসিনাকে বাদ দিয়ে অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হলে নাকি দলের ভবিষ্যৎ উজ্জ্বল। এটা আর এক অর্বাচীন তত্ত্ব। দলের মধ্যে নেতা নেত্রীদের ওজন বাড়ার বড় কারণ তাদের ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডের বিশাল ভূমিকা থাকে। রাহুল গান্ধীর মাথায় ঘিলু নামক পদার্থটি খুবই কম, তবু কংগ্রেস দলকে রাহুল ছাড়া ভাবা যায় না, কারণ ওই ব্যাকগ্রাউন্ড। দলের কর্মীরা তাকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না। কেন পারে না ভাবুন। হাসিনার ক্ষেত্রেও সেই একই, দলের একটা ব্যাকগ্রাউন্ড তার। আর হাসিনা তো ক্ষুরোদার বুদ্ধিমতী, রাহুলের মতো কাঁচা মাথার নন। সুতরাং 1% আওয়ামী লীগ সমর্থক চাইবেন না শেখ হাসিনাকে সরিয়ে অন্য কারো নেতৃত্বে চলুক দল। শেষ করি একটা কথা বলে, আওয়ামী লীগ তার প্রার্থিত পথে ঠিকই চলেছে। যেদিন দিল্লি থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রীর আসনে বসবেন শেখ হাসিনা, সেদিন দেখবেন মানুষ লাখে লাখে, কোটিতে কোটিতে রাজপথে নেমেছেন তাকে স্বাগত জানাতে, বরণ করতে। তার 3-4 মাসের মধ্যে নতুন নির্বাচন হতে পারে, সেখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে আওয়ামী লীগ, দেখে নেবেন। এখনকার মতো থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।